আজকের এই জুম্মা মোবারককে কেন্দ্র করে আপনাদের জন্য একটি দারুণ সুসংবাদ। সেটি হলো তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিলেন। ডক্টর ইউনূস সরকারের পতন কারণটা হচ্ছে আওয়ামী লীগ শুধু একটা সুতা খুঁজতেছে। আপনি দেখবেন যে আওয়ামী লীগ জাস্ট একটা চান্সের জন্য বসে আছে। যেমন করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল একটা চান্সের মাধ্যমে, আবু সাইদ ছিল টার্নিং পয়েন্ট। আর বিএনপি মাঠ পর্যায়ে তারা এখন আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ নেই, কিন্তু বিএনপি মাঠে নামলে আসলেই সরকারের জন্য কোন ধরনের ক্রান্তিকাল আসবে। প্রায় 9 মাস দেশ ছাড়া হাসিনা, তারপর থেকে এই অশান্ত পরিস্থিতি বাংলাদেশে প্রায় প্রতিদিন নাটকীয় কোনো না কোনো ঘটনা ঘটছে বাংলাদেশে। তার মাঝে বিস্ফোরক দাবি শোনা যাচ্ছে। পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির সুস্থ পরিবেশ তৈরির খুব একটা যে আশা, সেই আশা সামনে দেখা যাচ্ছে না। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরটাই শেষ সফর। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান গিয়ে আর আসবেন না, চলে যাবেন, ওদিক দিয়ে ফ্রান্সে চলে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিও রিলেটেড সফরগুলো করছেন। এতে করে বাংলাদেশের আসলে কি লাভ হবে? বাংলাদেশের কোনো লাভ হবে না। আজ পর্যন্ত 10 মাসে। সম্মানিত দর্শক, এবার ডক্টর ইউনূস জাপানে গিয়ে কঠিন বিপদে পড়ে গিয়েছেন। জাপান থেকে পদত্যাগের পত্র পাঠিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন জাপানে কি বিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং কি কারণে জাপানে থেকে পদত্যাগ করেছেন। বিস্তারিত আপডেট রয়েছে এই ভিডিওতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মাস্টার প্ল্যান করেছেন, ইতিমধ্যে কিন্তু সেই মাস্টার প্ল্যান কাজে লেগেছেন। আওয়ামী লীগের যে ষড়যন্ত্র করেছিল ডক্টর ইউনূসের পদত্যাগের, সেই ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এবং সেই ষড়যন্ত্র সাকসেসফুল হয়েছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপডেট রয়েছে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাপান সফরে বাংলাদেশের জন্য কি হতে যাচ্ছে? আজকে তিনি নিক্কেই ফোরামের সম্মেলনে যোগদান করেছেন। আমি তার আগে একটু বলি যে জাপানে প্রবেশ নিয়েও জাপানের সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এটিকে রাষ্ট্রীয় সফর? রাষ্ট্রীয় সফর হলে আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে যে প্রবেশ করলেন, সেখানে কি কোনো সরকারের জাপানের কোনো মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ছিলেন তাকে রিসিভ করবার জন্য? তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে? তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে? এগুলোর উত্তর যদি বলি তাহলে বলবো যে না। বাংলাদেশের জাপানে বাংলাদেশের যে হাই কমিশন আছে, দূতাবাস আছে, জাপান দূতাবাসের বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার দাউদ সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করেছেন। অর্থাৎ রাষ্ট্রীয় সফরের চরিত্র এটি নয়। এখানে বলা হচ্ছে সরকারের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে, যে এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের কথা রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে সরকারের তরফ থেকে। আদৌ দ্বিপাক্ষিক বৈঠকটি হবে কিনা সেটি বলা কঠিন, কারণ কাতারে গিয়েছেন, কাতারের আমিরের সাথে তার সাক্ষাৎ হয়নি, বৈঠক হয়নি। আমি আবার একটু পেছনে ফিরে যাই যে এয়ারপোর্টে রিসিভ, এই যে যতগুলো দেশ সফর করেছেন ততগুলো দেশে কোনো দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশের মুহূর্তে রাষ্ট্রীয় যে প্রোটোকল, রাষ্ট্রীয় যে রিসিপ্ট, লালগালিচা সম্বোধনা, গার্ড অফ অনার এবং রাষ্ট্রীয় প্রোটোকলের যে রেওয়াজ, রাষ্ট্রীয় প্রতিনিধি, কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যে রিসিভ করেন একজন রাষ্ট্র অতিথিকে, সেটি কোনো দেশেই আসলে সেই অর্থে ঘটেনি। জাপানেও ঘটেনি। জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, জাপানের সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় দাতা সংস্থার মধ্যে একটি, বা জায়গা প্রধানের সাথে সাক্ষাৎ, তার আরো বিভিন্ন জায়গায় সাক্ষাৎ। এগুলো সাক্ষাৎ হয়ে আসলে কি হবে? জাপান তো আমাদের অনেক পুরনো বন্ধু, অকৃত্রিম বন্ধু। এই যে একটা ভিডিও দেখলাম সাম্প্রতিক সময়ে, ডক্টর ইউনূস বলছেন যে জাপানি ভাষা শিখে জাপানে পাঠানো হবে বাংলাদেশি তরুণদের। এগুলো কি জাপানে পাঠানো কি ডক্টর ইউনূসের অর্জন? এটি বাংলাদেশের কূটনীতির অর্জন, বিগত 16 বছরের সরকারেরই অর্জন। জাপানে ইতিমধ্যে কয়েক হাজার কর্মী জাপানি ভাষা শিক্ষা শিখে সেখানে গেছেন। আমার নিজের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যেও জাপানে গেছেন অনেকে। এটি বেশ কয়েক বছর ধরে চালু আছে। এটিতে নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কিছু করার নেই। এবং জাপানের কাছে ঋণ চাইবেন, 7টি সমঝোতা স্মারক সই হবার কথা আছে, ইত্যাদি নানান কথা বলা হচ্ছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান গেছেন মূলত একটি এনজিওর সম্মেলনে যোগদান করতে, নিক্কেই ফোরামটা হচ্ছে এশিয়ার একটি বিশ্বস্ত ব্র্যান্ড, যা তার মানসম্মত সাংবাদিকতা, ব্যবসায়ী সংবাদ ও তথ্য প্রদানের দক্ষতার জন্য পরিচিত। অর্থাৎ এটি একটা মিডিয়া রিলেটেড এনজিও এবং এটি প্রতি বছর এরকম একটি সম্মেলনের আয়োজন করে। 1995 সাল থেকে শুরু করেছে, সেই বিচারে এবার 30তম সম্মেলন। এই সম্মেলনটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিও ব্যক্তিত্ব, মূলত এই সম্মেলনটিতেই যোগদান করবার জন্য তিনি গেছেন। পৃথিবীর যে প্রান্তে সফরে গেছেন এখন পর্যন্ত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও একটা এনজিও, বেসরকারি অর্গানাইজেশন মানে এনজিও। তারপরে কাতারে আর্টনা ফাউন্ডেশনে গেছেন, কাতারের আমির পরিবারের সদস্যরা সেই আর্টনা ফাউন্ডেশনের সাথে যুক্ত, সেখানে তিনি গেছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিও রিলেটেড সফরগুলো করছেন। এতে করে বাংলাদেশের আসলে কি লাভ হবে? বাংলাদেশের কোনো লাভ হবে না। আজ পর্যন্ত 10 মাসে কোনো লাভ হয়নি। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 7টি সফর, আমি যদি ভুল না করে থাকি এ পর্যন্ত 7টি সফর,
ব্যবসায়ী সম্মেলনে গেছেন, অমুক সম্মেলনে গেছেন, তমুক সম্মেলনে গেছেন, বাংলাদেশের কি লাভ হলো? 10 মাসে বাংলাদেশে বিদেশিদের প্রতি আগ্রহ কেমন, কিংবা বাংলাদেশে বিদেশি বিনিয়োগটা কেমন? নেই, শূন্যের কোঠায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বারবার সম্মানের কথা বলছি, যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না কেন? বিশ্ব বোঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কোনো নির্বাচিত সরকার প্রধান নন, রাষ্ট্রপ্রধান নন, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সম্মানের আসনে আসীন করবে না বিশ্ব। বাংলাদেশে বিনিয়োগ হবে না, কারণ বাংলাদেশে একটা আনস্টেবল সরকার। এই সরকারের আমলে যত কথাই বলুন না কেন, বাংলাদেশে বিনিয়োগ আসবে না। ঠিক তেমনি ভাবে যে জাপান সফর নিয়ে যে গল্প প্রচারণা আসলে কিচ্ছু না, এগুলো নাথিং। আরেকটি বিষয় যে অনেকে হয়তো বলতে চেষ্টা করবেন, এখন এগুলো বলা কমে গেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরটাই শেষ সফর। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান গিয়ে আর আসবেন না, চলে যাবেন, ওদিক দিয়ে ফ্রান্সে চলে যাবেন। এখন পর্যন্ত সেই অবস্থাটা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গেছেন, যথা নিয়মে তিনি চলে আসবেন, কারণ তার পেছনে সেনাবাহিনী আছে, তার পেছনে রাজনৈতিক দল আছে, 2-1টা জামাত ইসলামের মতো রাজনৈতিক দল আছে, আগামীর যারা রাষ্ট্র পরিকল্পনা করছেন তাদের মতো আছেন। সেনাবাহিনী যদি থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে এসেছেন, সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবেন, তারপরে যাবেন। ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য বিশেষ করে বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বারবার চাপ দিচ্ছে। এই যে গতকালকেও তারুণ্যের সম্মেলনে বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছেন। বিএনপির দাবি ডক্টর ইউনূসের কানে পৌঁছাবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা ঠিকাদারি নিয়ে এসেছেন। সেই ঠিকাদারি কাজের একটা মেয়াদ আছে, এই মেয়াদটা পূরণ না করে এবং ডক্টর ইউনূসের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন, যে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে এসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সেই অ্যাসাইনমেন্টগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ডিসেম্বর জুনেও যদি এজেন্ডাগুলো বাস্তবায়ন না হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যেও নির্বাচন হবে না। নানা অজুহাত, নানা ছুতোয় আরো পিছিয়ে যেতে পারে। আন্তর্জাতিক সুদের মহাজন ডক্টর ইউনূস জাপান সফরে গেছেন। জাপান সফরে তাকে নাকি জাপানের কোনো সরকারি কর্মকর্তা, কর্মচারী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী কিংবা চতুর্থ শ্রেণীর কোনো কর্মকর্তা ও কর্মচারী ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানোর জন্য, গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য বিমানবন্দরে আসে নাই। এই লোকটাকে কেউ প্লিজ থামান। এ বাংলাদেশের ইজ্জত সম্মান একদম মাটির সাথে একেবারে মিশিয়ে দিচ্ছে। মানে একটা মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে চিন্তা করা যায়। সেখানে গিয়ে আবার নাকি তিনি বক্তব্য দিয়েছেন যে নির্বাচন একটি দল চায়, তিনি সঙ্গতভাবে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন। আচ্ছা, বাংলাদেশের রাজনীতিতে এই বিএনপির পাশাপাশি কি আর কোন রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে না? আওয়ামী লীগকে তো ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে এবং হচ্ছে। মানে একটা মানুষ যার বয়স 90-এর ঘরে, যে কোনো সময় পরপারে চলে যেতে পারে, কিন্তু এই ব্যক্তির লোভ, লালসা, এতটা জঘন্য মন মানসিকতার মানুষ আমি কেন, আমার বাবা মা বা আমার দাদা দাদিরা মনে হয় না তাদের জীবদ্দশায় দেখছে যে একটা ব্যক্তি, সে জীবনের সবটুকু অর্জন করেছে, সে একজন নোবেল লরিয়েট, তিনি শত শত কোটি টাকার মালিক, হ্যাঁ, তার বিশ্বের বিভিন্ন উন্নত দেশে তার সিটিজেনশিপ রয়েছে, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার তো প্রাপ্তির আর কোনো কিছু ঘাটতি আছে বলে আমার মনে হয় না। কিন্তু এত লোভ কেন ভাই? একটা মানুষের লোভ সবারই থাকে, কিন্তু এই নিকৃষ্টতম একজন মানুষের এত বেশি লোভে পাপে মৃত্যু, এবং লোভীরা কোনোদিনও তাদের শেষকালটা ভালোভাবে কাটাতে পারে না। ডক্টর ইউনূস পারবে না। তার যে এত বছরের অর্জন, চিটারি করে হোক, বাটপারি করে হোক, শেষকালে তিনি এমন একটা জায়গায় ডুবিয়ে গেলেন, এবং তার শেষটা যে কতটা ভয়াবহ হবে আপনারা সময় হলে দেখতে পারবেন। তো যাই হোক, গত বছর ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর বন্যা নিয়ে আমরা একটা নাটক দেখেছিলাম। সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একদম রিক্সা চালক থেকে শুরু করে মুচি, বাদামালা, ভ্যানওয়ালা, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, গৃহ পরিচারিকা, দোকানদার, ফুটপাতের কর্মী, হকার, ভিক্ষুক, মানে বাংলাদেশের একদম নিচু শ্রেণী থেকে একদম হাই সোসাইটি, সচিব, আমলা, ব্যবসায়ী, সাবেক এমপি, মন্ত্রী, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একযুগে টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছিল, এবং তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তারা সেই গণত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছিল। সেই গণত্রাণ কর্মসূচিতে যারা আপনার দায়িত্বে ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বর্তমান সময়কার জাতীয় নাগরিক পার্টি, সেখানকার বিশেষ একজন যে ব্যক্তির নাম না বললে নয়, নুসরাত তাবাসসুম, সেই ত্রাণ কর্মসূচির একদম গুরু দায়িত্বে ছিল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাবাসসুম, হান্নান মাসুদ, মাইন সরকার থেকে শুরু করে বদমাইশ, চিটার বাটপার যেগুলো আছে সবগুলাই ছিল। সম্ভবত 10 থেকে 12 কোটি টাকার মধ্যে ত্রাণ উঠেছিল, মানে ক্যাশ টাকা। সেই টাকার মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতির বিষয় সরকারের সঙ্গে দেশের সেনাবাহিনীর মধ্যকার
যে বহুল প্রচারিত বিরোধকে সরাসরি অস্বীকার করা হয়েছে এবং এই সম্পর্কিত অপপ্রচারের দায় ভারতের দক্ষিণপন্থী সংবাদ মাধ্যমগুলির ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। বেশ দীর্ঘ বিবৃতি। এখানে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ ভুল এবং দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী। এই বিবৃতি নিয়ে রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম রাশিয়া টুডে তার মতামত দিয়েছে বেশ তড়িঘড়ি করে, ঠিক 27 মের পরদিন অর্থাৎ 28 মে। সেখানে আলোচনা করা হয়েছে বাংলাদেশ সরকারের ভারতীয় মিডিয়ার উপর যে দোষ চাপানো হয়েছে সেটি নিয়ে এবং সেই অভিযোগের সত্যতা আছে কিনা সেই সম্পর্কে রাশিয়ার মতামত দিয়ে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন জাপানে গিয়েছেন ডক্টর ইউনূস, সেখানে সে কঠিন বিপদে পড়ে গিয়েছে। আওয়ামী লীগের মাস্টার প্ল্যানে জাপানে পদত্যাগ করতে হচ্ছে ডক্টর ইউনূসকে। জাপান থেকে আর বাংলাদেশে ফিরবে না এবং জাপানে সে থাকবেন, এমন বার্তা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সেই তথ্যগুলো দেখতে পেরেছেন, জাপানে গিয়ে কি বিপদে পড়েছেন এবং জাপান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাস্টার প্ল্যানে কীভাবে সে পদত্যাগ করেছেন। বিস্তারিত আপডেট এই ভিডিওতে আপনারা দেখেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।